বাড়িতে এরকম কোনো চর্চা ছিল না। বাট আই আই ওয়াজ মানে খুব স্লোলি হলেও বাট ডেফিনেটলি আই ওয়াজ ইনটু ফটোগ্রাফি লাইক হুইচ ইজ ভেরি ক্লোজ টু কলেজ টাইম। তো সেই সময় একটা বইমেলাতে একটা ঘটনা যেটা ঘটেছিল, বইমেলাতে যখন বই দেখতে দেখতে একটা হঠাৎ করে একটা কার্টিয়ার ব্রেসোর বই হাতে পড়ে যায়, এবং সেই সেই ছবিগুলো দেখতে দেখতে মনে হয় এরকম ধরনের ছবি আমি আগে কখনো দেখিনি। এই যে খুব সাধারণ জীবনের ছবি, কিন্তু একটা অন্যরকম পার্সপেক্টিভ থেকে দেখা, এই ব্যাপারটা খুবই একটা আমাকে মানে নাড়িয়ে দেয় আর কি। সেখান থেকে আমার মনে হয় যে এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমি করলে আই উইল বি হ্যাপি। সো সেইটা থেকে এক ধরনের ভিজুয়ালের প্রতি একটা আকর্ষণ শুরু হয়। বাবার কিছু বন্ধু ছিলেন, তারা ওই হাওড়াতে একটা ছোট ফটোগ্রাফি ক্লাব ছিল, এবং সেখানে প্রায় আমার থেকে অনেক বয়স্ক লোকেরা সেই ক্লাবের মেম্বার ছিল। তো সেইখানে বাবা একজনকে চিনতেন, বাবারই পাড়াতো দাদা। তার কাছে বাবা নিয়ে যান, নিয়ে বলেন যে ওর খুব ফটোগ্রাফি নিয়ে একটা ইন্টারেস্ট শুরু হয়েছে, তো হোয়াট ক্যান বি ডান। তো সেইখানে থেকে শুরু হয় ফটোগ্রাফি নিয়ে চর্চা। ওনারা প্রতি শনি রোববার বটানিক্যাল গার্ডেনে যেতেন দল বেঁধে, এবং আই ওয়াজ প্রবাবলি দ্য ইয়াংগেস্ট মেম্বার, কারণ ওখানে সবাই অলমোস্ট প্রায় রিটায়ারিং অথবা রিটায়ার্ড করে গেছেন, এবং তারা প্রচুর ক্যামেরা নিয়ে অসম্ভব এনথুর সাথে যাচ্ছেন। তাদের একটা স্লেভ ফ্ল্যাশ ইউনিট রয়েছে, তার একটা স্লেভ ফ্ল্যাশ ইউনিট রয়েছে, এবং ওখানে গিয়ে আমি ভাবছিলাম যে ওরা হয়তো গিয়ে আমার খুব উৎসাহ যে কী করছেন ওনারা দেখার জন্য, এবং ওনারা গিয়ে যেটা করতেন সেটা হচ্ছে যে ইনসেক্টসের ছবি তুলতেন, এবং হাউ টু লাইট আপ দ্যাট ইনসেক্টস, এবং সেটার একটা ধরো একটা কি লাইট রয়েছে এবং ফিল লাইট রয়েছে, এগুলো পরে আমি বুঝতে পেরেছি যে হোয়াট অ্যাকচুয়ালি দে ওয়্যার ডুইং। তখন তো আমি তত বুঝতে পারতাম না, এবং দেখতাম যে প্রায় ধরো এরকম অলমোস্ট 50-এর বয়সী বা 60 ঊর্ধ্ব বয়সী লোকেরা হাঁটু গেড়ে ঝুঁকে পড়ে একসাথে একটা পোকার ছবি তুলছে, এবং সেই পোকার ছবিটা তোলার জন্য একজন এক পাশ থেকে একটা ফ্ল্যাশ ইউনিট ধরছে, আরেকজন এপাশ থেকে আরেকটা ফ্ল্যাশ ইউনিট ধরছে, এবং সেটা ট্রায়াল অ্যান্ড এরর চলছে আর কি। একটা ছবি তোলার পরে না ওটাকে একটু কম করতে হবে, এবার সেটাকে মানে তখন বুঝতাম না, কিন্তু ফ্ল্যাশের সামনে হয়তো রুমাল লাগিয়ে দিল, মানে প্রবাবলি দে আর ডিফিউজিং দ্যাট ফিল, এবং সেইটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স আর কি। এবং সেখান থেকেই আস্তে আস্তে ক্যামেরা বিভিন্ন জিনিস সম্বন্ধে শেখা আর কি, ধরো শাটার কি, আইএসও কি, এইগুলো ওনারা বলতেন, এবং সেখান থেকে শিখতাম। এবং সেই ছবিগুলো অনেক সময় তাদের এই ছবিগুলো অনেক বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন হয় সেখানেও যেত, এবং সেটাও আমাকে একভাবে ইন্সপায়ার করতো, আচ্ছা এই ধরনের ছবি বাইরেতেও যায়, এই ব্যাপারটা যে জানতে পারা সেটা ছিল। এবার সেইটা করতে 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 ফটোগ্রাফির উপর একটা অসম্ভব চর্চা এবং ইন্টারেস্ট শুরু হয়। তারপরে আমার এক রিলেটিভ ছিলেন, তিনি হয়তো কোনোভাবে কোনো এক সময় এই ফিল্ম মেকিংয়ের সাথে যুক্ত ছিলেন। তো তিনি একসময় বাড়িতে আসেন, শিলিগুড়িতে তিনি থাকতেন, এখনও থাকেন। তো সেখান থেকে আসেন, তো তারপরে এমনি কথাবার্তায় বাবা বলে যে ও এখন এইসব করছে। তো তো উনি আমাকে জিজ্ঞাসা করেন, সো হোয়াটস নেক্সট, এরপরে কী করবে? তো আমি তো সেরকমভাবে কিছু ভাবিনি। আমি তো ওনাকে বললাম যে আমি কাটিয়ার বেসর মতন ছবি তুলতে চাই। বললো খুব ভালো কথা, সে তো ঠিক আছে, কিন্তু খাবে কি? তো এটা একটা প্রচণ্ড কঠিন এবং একদমই রিয়েল প্রশ্ন। তো তো আমি জানি না উত্তর, এটা থেকে খাওয়া কী করে হয় আমি তো তাও জানি না। তাই বললাম আই ডোন্ট নো। তো উনি প্রথম আমাকে বললেন যে একটা কাজ করো, তোমার যদি এটাতে ইন্টারেস্ট রয়েছে, তো তুমি একটু সিনেমাটোগ্রাফি নিয়েও ভাবতে পারো। বললাম আচ্ছা, সিনেমাটোগ্রাফি জিনিসটা কি? তখন থেকে এই ব্যাপারটা শুরু হয়, এবং তারপরে আস্তে আস্তে ইনস্টিটিউট সম্বন্ধে জানা, এসআরএফটিআই রয়েছে, এফটিআই রয়েছে, এগুলো সম্বন্ধে জানা, এবং এই যে গল্প বলার যে একটা চেষ্টা, এবং তার মধ্যে একটা ক্যামেরার যে একটা বড় ভূমিকা রয়েছে, সেই সম্বন্ধে অবগত হওয়া, এবং তারপরে আস্তে আস্তে এই এই আহ, এই এইটার মধ্যে ঢুকে পড়া আর কি। তারপরে আমি যেটা বুঝলাম যে দুটো প্রধান ইনস্টিটিউট রয়েছে ভারতে, সেটা হচ্ছে একটা হচ্ছে এফটিআই, আর একটা হচ্ছে এসআরএফটিআই। তো
তো প্রথমে আমি এফটিআই এর পরীক্ষাটা খুব সামনেই ছিল, যখন আমার এই বোধোদয়টা হলো যে এটা করাই যায়। প্রথমে এফটিআই পরীক্ষা দিই এবং যথারীতি আই ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, সো আই ফেলড ইন দ্যাট রিটেন এক্সাম। তো দেন তখন আমার মনে হয় যে না, এইভাবেই তো জিনিসটা হবে না, যদি আমাকে এটা করতে হয় তাহলে মন দিয়ে করতে হবে। তারপরে এক ধরনের প্রিপারেশন আমি শুরু করি, যে আমি তখন খোঁজ খবর করি যে আচ্ছা এই পরীক্ষাগুলোতে কি জানতে চায়। মানে তখন আমি বুঝলাম যে এক ধরনের একটা অ্যাপটিটিউড টেস্ট থাকে এই পরীক্ষাগুলোর মধ্যে, যে তুমি আলো কিভাবে দেখছো, ক্যামেরার অ্যাঙ্গেল সম্বন্ধে তোমার কী ধারণা রয়েছে, বা লেন্সিং ব্যাপারটা কী। তো এইগুলো নিয়ে একটা পড়াশোনা করার চেষ্টা শুরু করি তখন, এবং তখন আমার ছবি তোলাটাও অনেকটা বেশি ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে কার্টিয়ার ব্রেসোর ছবি দেখে, বা ওই সময়কার যে অন্যান্য ফটো জার্নালিস্ট যারা ছিলেন বা বড় বড় চিত্রশিল্পী যারা ছিলেন, সেইগুলো তাদের ছবি দেখেও ইন্সপায়ার হচ্ছি। এবং এক ধরনের একটা ছবি তোলার চেষ্টা করছি যেখানে এক ধরনের একটা মুড থাকতে পারে। তার আগে তো মানে জাস্ট ক্যামেরা পেয়েছি ছবি তুলছি, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে একটা চেষ্টা করছিলাম যে এক ধরনের এখানে একটা মুহূর্ত আমি ধরতে পারি, বা একটা কোনো মুড ধরতে পারি, এরকম ছবি তোলার চেষ্টা করছি, এবং সাথে সাথে আমি পড়াশোনাও করছি। সেইটা করে পরবর্তী পরীক্ষাটা যেটা দিই এসএরএফটিআইতে, এমনি দিয়ে পরীক্ষাটা আমার খুব ভালো হয়। আমার মনে হয় যে আমি অনেকটা যেটা জানি সেটা আমি বলতে পেরেছি, বা যে প্রশ্নগুলো এসেছিলো সেই উত্তরগুলো আমি ঠিকঠাক দিয়েছি। তো বাড়িতে এসে আমি বাবাকে বলি যে বাবা এ মনে হয় আমি এটা পেয়ে যাবো। বলবে তুই, বাবা বললো যে তুই শিওর? বললাম হ্যাঁ, আমার মনে হয় আমি পরীক্ষাটা ভালোই দিয়েছি। এমন একটা ইনস্টিটিউট, যেটা সর্বভারতীয় ইনস্টিটিউট, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে আমার সাথেই পড়ছে ফিল্ম মেকিংয়ের উপরে। এই ব্যাপারটা একটা খুব ইন্টারেস্টিং বলে আমার মনে হয়েছিল, কারণ সেইখানে অ্যাকচুয়ালি যে বিভিন্ন ফিল্মের প্রতি যে বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা বা বিভিন্ন ইন্টারেস্ট, এবং সেটা কোন জায়গা থেকে তারা আসছে, তারা কি খুঁজছে ছবিটার ভেতরে বা ছবি তৈরির ভেতরে, বা যে অনুভূতিগুলো তারা নিয়ে আসছে, সেইগুলো একটা অনেক রকম বিভিন্ন ধরনের অনুভূতি একটা সম্মেলন হয়েছিল বলে আমার মনে হয়েছিল। যে কারো একটা কোনো একজন সাউন্ডের লোক বা কোনো একজন ক্যামেরার ছেলে, সে সে হয়তো একটা অন্য আলাদা জায়গা থেকে এসছে, সে হয়তো পেন্টিং শিখে এসছে। তো তার ছবি তোলার ভেতরে যে ইন্সপিরেশনগুলো, সেগুলো হয়তো পেন্টিং থেকে আসছে। তার যে মুডের বহিঃপ্রকাশ, সেগুলো হয়তো কালারের মধ্যে দিয়ে আসছে। এই যে অনেক ধরনের দিক থেকে, অনেক দিক থেকে দেখা যায় ছবি তোলাকে বা ছবি বানানোটাকে, এইটা খুব দারুণ ব্যাপার বলে আমার মনে হয়েছিল। ফিল্ম স্কুলে যেটা সবচেয়ে বড় পাওনা, সেটা হচ্ছে যে এই ইন্টারডিসিপ্লিনারি কোঅর্ডিনেশন। ফিল্ম ইনস্টিটিউটে যেটা হয়, যে আমাদের যে প্রথম বছরের যে এক্সারসাইজগুলো, সেগুলোতে এই গণ্ডিগুলো না খুব পরিষ্কার নয়, কারণ কেউই সেই অর্থে স্পেশালাইজেশনে আমরা ঢুকিনি। তো তার ফলে এটা হয়, অনেকের জিজ্ঞাসা, অনেকের কাছ থেকে সেই উত্তরগুলো পাওয়া যায়। মানে তো এই যে পুরো কোলাবোরেটিভ প্রসেসটা, দিস ইজ ভেরি ইউনিক টু ফিল্ম স্কুল। আমার মনে হয় এটা আর বোধহয় কোথাওই পাওয়া যায় না। কারণ তুমি যেই মুহূর্তে বাইরের জগতে চলে যাচ্ছ, তখন এক ধরনের একটা ডিসিপ্লিনারি একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, বা এক ধরনের একটা, সেটা হয়তো অনেক সময় ভাঙাও যায়, কিন্তু দ্যাট টেক্স এ লং টাইম। ধরো তুমি কারোর সাথে অনেকগুলো কাজ করলে পরপর, তারপরে তার সাথে একটা সেই সখ্যতাটা তৈরি হয়ে গেল, তুমি তাকে যা খুশি প্রশ্ন করতে পারছো। কিন্তু প্রথম দিকে যখন তুমি একজনের সাথে কাজ করতে যাচ্ছ, সেটা হয়তো তুমি খুব সহজে করতে পারছো না। এই ব্যাপারটা ফিল্ম স্কুলে থাকে না, এবং দিস ইজ এ ভেরি ইউনিক স্পেস। দ্য এক্সপোজার টু দ্য ফিল্ম মেকার্স আর সো হিউজ নাও। মানে তুমি ইউটিউবে গেলে অনেক কিছুই তুমি খুঁজে বার করতে পারো। ইনফ্যাক্ট এমনও হয় যে মাঝে মাঝে আমিও হয়তো ইউটিউবে গিয়ে কিছু কিছু একটা দেখে নিলাম, বাট যেটা আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কি তোমাকে তোমাকে ইউ নিড লাইক মাইন্ডেড পিপল। লাইক মাইন্ডেড পিপল ছাড়া তুমি তো দের ইজ নো ওয়ে ইউ ক্যান বাউন্স ব্যাক ইউর আইডিয়াস না, যেখানে তুমি তোমার কাজটা দেখাতে পারছো, এবং তার একটা একটা খুব পজিটিভ কনস্ট্রাকটিভ একটা আলোচনা হচ্ছে সেটার উপরে, সেই কাজটার উপরে। ভিজুয়াল স্টোরি টেলিং এবং তার ইন্সপিরেশন যেটা রয়েছে, আমার মনে হয় প্রথম জিনিসটা হচ্ছে যে স্ক্রিপ্ট, এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে ডিরেক্টর। তোমার স্ক্রিপ্ট কিন্তু অনেকভাবে তোমাকে একটা ভিজুয়াল একটা জগতের কথা, বা একটা জগতের একটা সম্ভাবনার কথা বলে। এবং তোমার যে ডিরেক্টর, সে
সে অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে ওই জগৎটাকে কিভাবে দেখতে চায়, তার একটা ভিশন রয়েছে বা তার একটা ফিলিংস রয়েছে। এই ফিলিংস বা ভিশন এইগুলোই কিন্তু ভিজুয়াল স্টোরি টেলিং বা ভিজুয়াল হাউ টু রিপ্রেজেন্ট দ্যাট ফিল্ম ভিজুয়ালি, এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আমার এটা খুব আজকাল মনে হয় যে ইউ ডোন্ট হ্যাভ টু লুক আউট অর লুক অ্যাওয়ে ফর ভিজুয়াল ইন্সপিরেশন। ইট ইজ অলমোস্ট অল দ্য টাইম ইন দ্য স্ক্রিপ্ট, or it is almost all the time in the conversations that you are having with your director. এবং তারপরে তুমি তোমার বড় হওয়া, তোমার যে বিভিন্নভাবে তোমাকে যে জিনিসগুলো নাড়া দিয়েছে, ইট কুড বি অ্যান আর্কিটেকচার, ইট কুড বি এ সং, ইট কুড বি সামথিং ভিজুয়াল, কুড বি এ পেন্টিং, কুড বি এ ফটোগ্রাফ, এনিথিং। সেখান থেকে তুমি কিন্তু কোনো একটা ইঙ্গিত পেতে পারো যে আচ্ছা এই জিনিসটা কি তাহলে ওটার মতন করে আমি ভাবতে পারি, বা তাহলে সেই ভাবনাটাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব। এবং সেইখানে যে চয়েসগুলো, তোমার ক্যামেরার মুভমেন্ট, তোমার ক্যামেরার যেভাবে দেখার যে ভঙ্গিটা, বা ধরো তোমার চয়েস অফ অ্যাপারচার, তুমি ডেপথটাকে কীভাবে ক্রিয়েট করছো এবং সেটাকে কিভাবে তুমি পরবর্তী শটগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছ, সেই যে কনভারসেশনগুলো, এইটাই কিন্তু আমার মনে হয় দিস ইজ দ্য হোল ক্রাক্স অফ ভিজুয়াল ইন্সপিরেশন। আমার আবার যেটা মনে হয় যে অনেকটাই কিন্তু কামস ফ্রম দ্য স্ক্রিপ্ট, এবং অনেকটা এটা থেকেও আসে যে তোমার ডিরেক্টর কি ভাবছেন। ধরো তুমবার্ডের কথা যদি আমরা বলি, তুমবার্ড কেন ওরকম দেখতে, এবার যেটা আমার মনে হয় যে অনেকগুলো ডিসিশনস যেটার পেছনে গেছে এই কালারে বা তুমবার্ডের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের পেছনে, ইজ বিকজ দে প্রবাবলি ওয়ান্টেড এ ফিল্ম ওয়ার ইট ইজ অলওয়েজ রেইনিং। এবং সেখানে ওরা একটা এমন একটা জায়গার কথা ওরা দেখাচ্ছে উইচ কুড রিজেম্বল এ ও কাইন্ড অফ এ স্পেস, তার ভেতরে ওই হাস্তার থাকে, সেখান থেকে একটা মাত্র জায়গাতেই হয়তো বৃষ্টি পড়ছে না, সেই জায়গাটা হচ্ছে উমটা। বা ধরো যদি তুমি এটাকে এখন যখন তুমি এটাকে ভাবলে যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে কিভাবে, বৃষ্টি পড়ছে যে রোদ্দুরের মধ্যে বৃষ্টি পড়ছে? অফকোর্স না। যদি সারাক্ষণ বৃষ্টি পড়ে তার মানে এটা বর্ষাকাল, তার মানে এর মধ্যে একটা ঘন নীল মেঘের একটা ব্যাপার রয়েছে। এবারে তখন থেকেই কিন্তু এই নীল কালারটা চলে এলো। এবার যখনই তুমি ডিসাইড করলে যে তুমি এই ছবিটাকে শেডস অফ ব্লুতে তুমি এটাকে দেখতে চাও, তখন তুমি ভাবতে শুরু করলে যে তাহলে কি কস্টিউম কীরকম হবে, কস্টিউম কি তার কমপ্লিমেন্টারি কালার্সে হবে, নাকি কস্টিউম এমন হবে যেখানে ওই চরিত্রগুলো ওই জগতের মধ্যে মিশে যাবে। তাহলে তোমাকে এমন ভাবতে হবে যে তাহলে আমি কমপ্লিমেন্টারি কালার্সে যাব না, যেখানে আমি চাই চরিত্রগুলো যাতে প্রথমেই উঠে না আসে, হয়তো তার ভেতরে ওই জগতের ভেতরে রয়েছে, এবং সেখান থেকে তুমি ধীরে ধীরে তার ভেতর তার তার মনের জগতের ভেতরে ঢুকতে চাও, তাহলে হয়তো ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট ভিজুয়াল কমপ্লিমেন্ট বা ভিজুয়াল ব্রেক ইন দ্য বিগিনিং অফ দ্য ফিল্ম। সো প্রবাবলি ধরো নীলের সাথে তুমি এমন কোনো কালারের কস্টিউম পরালে, বা কস্টিউম ডিজাইনের সাথে তুমি আলোচনা করলে যে আবার সেই কোলাবোরেটিভ প্রসেসটা ফিরে এলো যে আচ্ছা এটাকে তুমি কিভাবে ভাবছো, কারণ ও না এইভাবে ভাবছে, এবং আমাদেরকে না বৃষ্টি দেখাতে হবে, এবং আমাদের একটা এমন একটা মুড তৈরি করতে হবে যেখানে মনে হবে যে এই জায়গাটাতে সারাক্ষণই বৃষ্টি পড়ে। তো এই ব্যাপারটা যখন তুমি কস্টিউম ডিজাইনের সাথে কথা বললে, ও হয়তো তোমাকে আরও 4টে আইডিয়া দিল যে দেখো এই কালারগুলো আমি ভাবছি। নাও ইউ হ্যাভ দ্য পসিবিলিটি অফ চুজিং ওয়ান কালার, যে ধরো আমি তাহলে এমন একটা কালার চুজ করছি যে এখানে নীলের সাথে হয়তো এইটা পড়ালে আমি চট করে আমার চোখটার উপরে পড়ছে না, হয়তো আমি চাই যে প্রকৃতিটাকে আমি বেশি করে দেখি, ওই জায়গাটাকে আমি বেশি করে দেখি। এমন আমি চাই না যে প্রথমেই আমার ফ্রেমের মধ্যে চরিত্রের উপরে নজর চলে যাক। তো সেক্ষেত্রে হয়তো এমন তুমি একটা কালার ইউজ করলে যেখানে চরিত্রটা হয়তো মিশে রইলো ল্যান্ডস্কেপের ভেতরে, এবং তারপর হয়তো তুমি ভাবলে আচ্ছা চরিত্রটা একটা ল্যান্ডস্কেপের ভেতর দিয়ে হেঁটে 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 একটা জায়গায় পৌঁছাচ্ছে। সো দেন প্রবাবলি অ্যাজ এন অডিয়েন্স, দ্য অডিয়েন্স প্রবাবলি ওয়ান্টস টু গো ক্লোজার টু দ্য ক্যারেক্টার। ধরো তারপরে ধরো এই এই যে আইডিয়াটা যে হাউ টু গো ক্লোজার টু দ্য ক্যারেক্টার, ইট কুড হ্যাপেন বিটুইন উইথ কাটস, অর অলসো ইট কুড হ্যাপেন উইথ ক্যামেরা মুভমেন্ট। তো তুমি হয়তো ভাবলে যে তুমি লং শট থেকে তুমি ক্যামেরাটা এমনভাবে নিয়ে যাবে যে আস্তে 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 আমার ক্যামেরাটা ক্যারেক্টারের কাছে পৌঁছে গেল। এইভাবে ধরো, এইভাবে আমার মনে হয় যে
এইভাবেই কিন্তু ভিজুয়াল প্যালেটটা তৈরি হয়। এবং যখনই তুমি একটা শট নিলে, দুটো শট নিলে, তিনটে শট নিলে, তখন তোমার একটা ভিজুয়াল স্পেস তৈরি হলো বা একটা ভিজুয়াল রিদম তৈরি হলো। এবং সেইটাকে তখন আর ব্রেক করাটা কিন্তু ইটস এ ডেলিবারেট চয়েস হওয়া উচিত, যে তোমার এই সিনটাতে আমার মনে হচ্ছে যে নাও আই নিড সামথিং ফর দ্য অডিয়েন্স টু ফিল লিটল ডিফারেন্টলি। হঠাৎ এই একটা স্যাঁতস্যাঁতে বর্ষা স্নাত একটা ল্যান্ডস্কেপের মধ্যে তুমি এতক্ষণ ছিলে, এবারে তোমার একটা কিছু উত্তেজনা দরকার বা কিছু একটা দরকার, যেখানে মনে হবে যে আচ্ছা এবার কিছু একটা ঘটবে। তাহলে এই যে ঘটবে ব্যাপারটা, এটা কিভাবে হবে? এটা এটা ক্যামেরা মুভমেন্ট দিয়ে হতে পারে, অ্যাক্টিং দিয়ে তো সারাক্ষণই হচ্ছে। কালার দিয়ে কীভাবে হবে? তাহলে তুমি হয়তো ইন্ট্রোডিউস করলে কিছু ওয়ার্ম টোনস। ধরো তুমি মশাল জাল জ্বেলে দিলে, আগুন নিয়ে আসলে, বা তুমি একটা কিছু দেখালে এমন একটা স্পেস, সেটা হয়তো এক্স্যাক্টলি অপোজিট কালার, হয়তো লালের কিছু একটা দেখালে। এই যে ঘাত প্রতিঘাতে তুমি একটা গল্প বলছো, এইটাকেই এইভাবেই তৈরি হয়।